আপনাদের সকলকে বাঙালি বুল চ্যানেলে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। এই ভিডিওতে আমি আলোচনা করব এই সপ্তাহে মার্কেট কেমন পারফর্ম করেছে। এই সপ্তাহে নিফটি -4.4% নেগেটিভ ছিল। এই সপ্তাহে নিফটি ব্যাংক নেগেটিভ ছিল -4.4%। এই সপ্তাহে লার্জ ক্যাপ স্টকস পারফর্ম করেছে -4.4%। এবং মিড ক্যাপ স্টকসেও কারেকশন হয়েছিল এই সপ্তাহে -3.2%। এবং স্মল ক্যাপ স্টকসেও কারেকশন হয়েছে এই সপ্তাহে, সেটা হলো -2.5%। তো এই সপ্তাহে এই ডেটার মাধ্যমে আমরা যেটা বুঝতে পারছি যে সব থেকে বেশি পরিমাণ কারেকশন হয়েছে কিন্তু লার্জ ক্যাপ স্টকস এবং নিফটি ও ব্যাংক নিফটি স্টকগুলোতে। তারপরে মিড ক্যাপ স্টকগুলোতে কারেকশন হয়েছে এবং তারপরে সবার শেষে স্মল ক্যাপ স্টকগুলোতে কারেকশন হয়েছে। এই সপ্তাহে এফআইআইরা টোটাল সেল করেছে প্রায় 41,486 কোটি টাকা। অন্যদিকে ডিআইআইরা এই সপ্তাহে বাই করেছে 34,853 কোটি টাকা। এই সপ্তাহে বুলিশ সেক্টরের সংখ্যা ছিল মাত্র 7, অন্যদিকে বেয়ারিশ সেক্টরের সংখ্যা ছিল 36। অর্থাৎ বুলিশ সেক্টরের তুলনায় বেয়ারিশ সেক্টরের সংখ্যা কিন্তু এই সপ্তাহে অনেক বেশি ছিল। এই সপ্তাহে টপ 3টে বুলিশ সেক্টরের মধ্যে প্রথমে ছিল সুগার সেক্টর, যেখানে রিটার্ন এসেছে 1.6%। দ্বিতীয় বুলিশ সেক্টর ছিল অ্যাগ্রোকেমিক্যাল সেক্টর, যেখানে রিটার্ন এসেছে 1.1%। তৃতীয় বুলিশ সেক্টরের মধ্যে ছিল গ্যাস সেক্টর, যেখানে রিটার্ন এসেছে 1%। অন্যদিকে এই সপ্তাহে টপ 3টে বেয়ারিশ সেক্টরের মধ্যে সবার প্রথমে ছিল অটো সেক্টর, যেখানে কারেকশন হয়েছে 6.6%। দ্বিতীয় বেয়ারিশ সেক্টর ছিল রিয়েলটি সেক্টর, যেখানে কারেকশন হয়েছে 6.6%। এবং তৃতীয় বেয়ারিশ সেক্টর ছিল রেল সেক্টর, যেখানে কারেকশন হয়েছে 6.3%। এখন আমি মার্কেট ব্রেথ নিয়ে আলোচনা করব। 3টে ইন্ডিকেটরের মাধ্যমে বোঝার চেষ্টা করব এখন কারেন্ট মার্কেট ব্রেথ কেমন রয়েছে। সবার প্রথমে আপ ট্রেন্ড স্টকস পার্সেন্টেজ ভার্সেস ডাউন ট্রেন্ড স্টকস পার্সেন্টেজ, অর্থাৎ আপ ট্রেন্ডে কত শতাংশ স্টক এখন রয়েছে এবং ডাউন ট্রেন্ডে কত শতাংশ স্টক এখন রয়েছে। এই যে সবুজ লাইনটা, সেটা হলো আপ ট্রেন্ড স্টকস পার্সেন্টেজের লাইন। এটা কিন্তু দেখাচ্ছে ভ্যালুটা 46, অর্থাৎ 46% স্টক এখন আপ ট্রেন্ডে চলছে। অন্যদিকে ডাউন ট্রেন্ডে চলছে 15% স্টক। এই যে গোলাপি লাইনটা, এটা কিন্তু বলছে ডাউন ট্রেন্ডে থাকা স্টকের পার্সেন্টেজ, সেটা কিন্তু এখন 15%। লক্ষ্য করে দেখুন, এই যে সবুজ লাইনটা যেটা নির্দেশ করছে আপ ট্রেন্ডে থাকা স্টকের পার্সেন্টেজকে, এই লাইনটা কিন্তু এইখান থেকে ধীরে ধীরে নিচের দিকে নেমে এসেছে, অর্থাৎ ধীরে ধীরে কিন্তু আপ ট্রেন্ডে থাকা স্টকের পার্সেন্টেজ কিন্তু কমেছে দিনের পর দিন। অন্যদিকে ডাউন ট্রেন্ডে থাকা স্টকের পার্সেন্টেজ কিন্তু আস্তে আস্তে করে বাড়ছে, অর্থাৎ মার্কেটের ব্রেথ আগে যতটা শক্তিশালী ছিল ধীরে ধীরে কিন্তু এটা নিচের দিকে আসা শুরু করে দিয়েছে। দ্বিতীয় ব্রেথ ইন্ডিকেটর হলো 200 SMA অ্যাবাভ স্টকস পার্সেন্টেজ, 200 SMA বিলো স্টকস পার্সেন্টেজ, অর্থাৎ 200 দিনের মুভিং অ্যাভারেজের উপরে কত শতাংশ স্টক রয়েছে এবং 200 দিনের মুভিং অ্যাভারেজের নিচে কত শতাংশ স্টক রয়েছে। সবুজ লাইনটা বলছে 67% স্টক এখন 200 SM এর উপরে রয়েছে এবং গোলাপি লাইনটা বলছে 33% স্টক এখন 200 SM এর নিচে রয়েছে। এখানে সবুজ লাইনটা উপর থেকে একটু নিচের দিকে নেমে এসেছে, এর অর্থ হলো যে 200 দিনের উপরে থাকা স্টকের পার্সেন্টেজ একটু কমেছে। আবার গোলাপি লাইনটা দেখুন লক্ষ্য করে যে নিচের থেকে একটু উপর দিকে উঠেছে, এর অর্থ হলো যে 200 দিনের মুভিং অ্যাভারেজের নিচে থাকা স্টকের পরিমাণ কিন্তু একটু বেড়েছে। তৃতীয় ব্রেথ ইন্ডিকেটর হলো নিউ 52 উইক হাই স্টকস পার্সেন্টেজ এবং নিউ 52 উইক লো স্টকস পার্সেন্টেজ, অর্থাৎ নতুন 52 উইক হাই হিট করেছে এমন স্টকের পার্সেন্টেজ ওভারঅল টোটাল মার্কেটে থাকা সমস্ত স্টকের মধ্যে, এবং নতুন 52 উইক লো হিট করেছে এমন স্টকের পার্সেন্টেজ। এখানে লক্ষ্য করে দেখুন, নতুন 52 উইক হাই হিট করেছে, ধীরে ধীরে কিন্তু এটা কমে আসছে। এখানে লক্ষ্য করে দেখুন, নতুন নতুন 52 উইক হাই
হিট হচ্ছে সেটা কিন্তু ধীরে ধীরে কমে আসছে। এই যে লাইনটা আমি ড্র করলাম, তো নতুন নতুন 52 উইক হাই হিট করতে পারছে খুবই কম শতাংশ স্টক। অন্যদিকে এখনো পর্যন্ত কিন্তু তেমন উল্লেখযোগ্যভাবে নতুন 52 উইক লো হিট করছে স্টকের সংখ্যা কিন্তু এখনো পর্যন্ত বাড়েনি। কিন্তু নতুন নতুন 52 উইক হাই হিট করা স্টকের পার্সেন্টেজ কিন্তু ধীরে ধীরে একটু একটু করে কমছে। সেটা কিন্তু মার্কেটের জন্য বেয়ারিশ, অর্থাৎ ওভারঅল মার্কেট ব্রেক এখন বুলিশ থেকে একটু কসাস মোডে যাচ্ছে। এটা কিন্তু বেয়ারিশ হয়ে গেছে সেটা কিন্তু এখন বলাই যাবে না। এটা এখনো পর্যন্ত স্টিল বুলিশ রয়েছে, কিন্তু একটু বুলিশ থেকে কসাস মোডে যাচ্ছে। এরপরে আমরা দেখব যে কিভাবে মার্কেট ব্রেক ধীরে ধীরে নিচের দিকে ডিটোরিয়েট করছে নাকি এইভাবে ব্যালেন্স হয়ে যাচ্ছে। এখন আমি নিফটি 50 উইকলি চার্টকে অ্যানালাইজ করব। এখানে দেখুন, বিগত 3 সপ্তাহ ধরে নিফটিতে 3টে গ্রিন বুলিশ মোমেন্টাম ক্যান্ডেল তৈরি হয়েছিল এবং এই 3টে ক্যান্ডেলের মাধ্যমে নিফটিতে একটা বড় বুলিশ র্যালি হয়েছিল। এই সপ্তাহে এখানে একটা বড় বেয়ারিশ মোমেন্টাম ক্যান্ডেল তৈরি হয়েছে। এই ক্যান্ডেলের মাধ্যমে এই 3 সপ্তাহে যে মুভটা নিফটি দিয়েছিল উপরের দিকে, এই মুভটার বেশিরভাগটাই কিন্তু ইনভ্যালিড হয়ে গেল। অর্থাৎ এই সপ্তাহে এক সপ্তাহের মাধ্যমে বিগত 3 সপ্তাহের মুভমেন্টের 90% পুরোপুরি ওয়াইপ আউট হয়ে গেছে। অর্থাৎ নিফটিতে যে বুলিশ ট্রেন্ড তৈরি হয়েছিল বিগত 3 সপ্তাহে, সেটা কিন্তু এই সপ্তাহে পুরোপুরি প্রায় রিমুভ হয়ে গেছে। এইরকম বড় বেয়ারিশ উইকলি ক্যান্ডেল এর আগে নিফটিতে কিন্তু আমরা বহু মাস ধরে দেখতে পাচ্ছি না। এইরকম বড় বেয়ারিশ উইকলি ক্যান্ডেল কিন্তু এই প্রথম আমরা বহু মাস পরে দেখতে পেলাম। তাই এই যে ক্যান্ডেলটা 26,000-এর উপর থেকে সাপ্লাই প্রেসার এসেছে, এই 26,000-এর লেভেলটা হবে স্ট্রং সাপ্লাই জোন, কারণ এখান থেকেই একটা বড় বেয়ারিশ মোমেন্টাম ক্যান্ডেল তৈরি হয়েছে। তাই আমাদের কাছে পরবর্তীকালে নিফটিতে একটা স্ট্রং সাপ্লাই জোন হলো এই জোনটা। এই জোনটা যেটা রয়েছে 26,050 থেকে আপ টু 26,300, এই জোনটা হবে নিফটিতে স্ট্রং সাপ্লাই জোন। এখন আমরা দেখব নিফটিতে স্ট্রং ডিমান্ড জোন কোথায় রয়েছে। এই যে জোনটা দেখতে পাচ্ছেন, এইটা হলো নিফটিতে স্ট্রং একটা ডিমান্ড জোন, যেটা রয়েছে 24,000 থেকে 24,300 এই জোনে। এই জোনটাতে নিফটি যদি আসে, নিফটিতে স্ট্রং বাইং প্রেসার আসার সম্ভাবনা বেশি। সেক্ষেত্রে নিফটিতে কিন্তু একটা বাউন্স আসার সম্ভাবনা তৈরি হবে। নিফটিতে আমরা দেখতে পাচ্ছি একটা স্ট্রং ডিমান্ড জোন রয়েছে 24,000-এ এবং স্ট্রং সাপ্লাই জোন রয়েছে 26,000-এ। আগামী কিছু দিন নিফটি কিন্তু এই 26,000 থেকে 24,000-এর মধ্যে একটা রেঞ্জ তৈরি করে কনসলিডেট করতে পারে এবং তারপরে নিফটি যেদিকে ব্রেকআউট দেবে সেদিকে বড় র্যালি হওয়ার সম্ভাবনা বেশি। এটা হলো নিফটি ডেলি চার্ট। এখনো পর্যন্ত লক্ষ্য করে দেখুন, নিফটি কিন্তু 63 সিম্পল মুভিং অ্যাভারেজের উপরে রয়েছে ডেলি চার্টে এবং নিফটি 200 দিনের মুভিং অ্যাভারেজ থেকে অনেকটাই দূরে রয়েছে। এখানে লক্ষ্য করে দেখুন, নিফটি লাস্ট লাইফ টাইম হাই হিট করার পরেই কিন্তু ওখান থেকে কারেকশনটা ট্রিগার করে এবং উপর থেকে নিচ পর্যন্ত প্রায় 1400 পয়েন্টের কাছাকাছি নিফটিতে কিন্তু একটা বড় ফল হয় এবং নিফটি এখন 63 সিম্পল মুভিং অ্যাভারেজের কাছাকাছি চলে এসেছে। আমরা উইকলি চার্টে যে ডিমান্ড জোনটা ড্র করেছিলাম সেটা রয়েছে 24,000 থেকে 24,300। এর আগে আর একটা ছোট ডিমান্ড জোন রয়েছে, সেটা হলো এই 63 সিম্পল মুভিং অ্যাভারেজ, যেটা রয়েছে 24,900-তে। তো এখন দেখবো আমরা যে প্রাইস এই জায়গাটা হোল্ড করে এখান থেকে রিভার্স করার চেষ্টা করে কিনা, কারণ এখানে একটা স্ট্রং ডিমান্ড জোন রয়েছে কাছাকাছির মধ্যে, সেটা হলো এইটা। লক্ষ্য করে দেখুন, নিফটি এই জায়গাটাতে আগে রিজেক্ট করেছিল এবং এই রিজেকশনের পরে নিফটিতে একটা ব্রেকআউট হয় এবং এখান থেকে নিফটি 1000 পয়েন্টের বেশি একটা র্যালি করেছিল। ঠিক সেই জায়গাটাতেই নিফটি কিন্তু এখন কারেকশন দিয়ে সেই ব্রেকআউট জোনটাতে আবার এসেছে। তাই আমরা দেখবো যে এই 24,900টা হোল্ড করতে পারে কিনা। সম্ভাবনা একটা রয়েছে যে 24,900টা নিফটি হোল্ড করবে এবং এখান থেকে একটা বাউন্স দিতে পারে, কিন্তু সেই বাউন্সের সাইজটা কেমন হবে এবং সেই বাউন্সের ক্লোজিংটা কেমন হবে সেটা কিন্তু আমরা লক্ষ্য রাখবো। নিফটির উপরে সাপ্লাই রয়েছে 26,000-এ এবং নিচের দিকে স্ট্রং ডিমান্ড জোন রয়েছে 24,000। এখন আমি নিফটি ব্যাংকের উইকলি চার্টকে অ্যানালাইজ করব। লক্ষ্য করে দেখুন, এখানে দুটো বুলিশ গ্রিন মোমেন্টাম ক্যান্ডেলের মাধ্যমে যে র্যালি হয়েছিল ব্যাংক নিফটিতে এবং যে র্যালির মাধ্যমে ব্যাংক নিফটি নতুন লাইফ টাইম হাই হিট করেছিল, সেই র্যালির বেশিরভাগটাই কিন্তু বিগত 2 সপ্তাহে ওয়াইপ আউট হয়ে গেছে। অর্থাৎ এই সপ্তাহে এবং তার আগের সপ্তাহে, এই 2 সপ্তাহের মাধ্যমে বেশিরভাগ গেমটাই কিন্তু
হারিয়ে গেছে। এখন আমি নিফটি ব্যাংকের উইকলি চার্টকে অ্যানালাইজ করব। চার্টে দেখছি যে এখানে দুটো বুলিশ গ্রিন মোমেন্টাম ক্যান্ডেলের মাধ্যমে ব্যাংক নিফটিতে যে র্যালি হয়েছিল এবং যে র্যালির মাধ্যমে ব্যাংক নিফটি নতুন 52 উইক হাই হিট করেছিল এবং নতুন লাইফ টাইম হাই হিট করেছিল, সেই র্যালির বেশিরভাগটাই কিন্তু গেল 2 সপ্তাহের বেয়ারিশ মুভমেন্টের জন্য ওয়াইপ আউট হয়ে গেছে। লক্ষ্য করে দেখুন, এই যে সপ্তাহে যে একটা রিজেকশন ক্যান্ডেল তৈরি হয়েছিল উপর থেকে সাপ্লাই প্রেসারের জন্য, তারপরে এই সপ্তাহে একটা বড় বেয়ারিশ মোমেন্টাম ক্যান্ডেল নিচের দিকে তৈরি হয়েছে এবং এইরকম বড় বেয়ারিশ ক্যান্ডেল কিন্তু ব্যাংক নিফটিতে আমরা এর আগেও দেখেছি। যেটা নিফটিতে দেখলাম, নিফটিতে কিন্তু বহু মাস আমরা ওইরকম বড় সাইজের ক্যান্ডেল দেখিনি, কিন্তু ব্যাংক নিফটিতে কিন্তু এর আগেও আমরা দেখেছি এবং পরপর 2 সপ্তাহে এইখানে যেমন ফল এসেছিল, এই সপ্তাহে ফলের পর আমরা দেখব পরবর্তী সপ্তাহে এইটাকে ফলো করে আবার একটা বড় বেয়ারিশ ক্যান্ডেল হয় নাকি এখান থেকে বাউন্স ব্যাক করে উপর দিকে রিভার্স করে প্রাইস। তো ব্যাংক নিফটির চার্টে আমরা যেটা দেখছি যে এই জোনটা থেকে বারবার ধরে সাপ্লাই প্রেসার আসছে, যেটা 53,000 এর লেভেলের কাছাকাছি রয়েছে। এই 53,000 এর কাছ থেকেই কিন্তু ব্যাংক নিফটিতে একটা বড় কারেকশন এসেছিল এর আগে এবং এই 53,000 এর উপরে ব্যাংক নিফটি যখন ব্রেকআউট দিল, এখান থেকে ব্রেকআউটটা ফেলড হয়ে গেল সপ্তাহের মুভমেন্টের মাধ্যমে। আমরা ব্যাংক নিফটির চার্টে দেখছি যে এই যে জোনটা এটা রয়েছে 53,000 এর কাছে। এই 53,000 এর লেভেল থেকে ব্যাংক নিফটিতে কিন্তু এর আগেও একটা বড় কারেকশন এসেছিল এবং তারপরে এই 53,000 এর জোনটা থেকে কিন্তু ব্যাংক নিফটি উপরের দিকে ব্রেকআউট দেয় এবং লাইফ টাইম হাই হিট করে। ঠিক এই 53,000 এর জোনের উপর থেকে কিন্তু আবার একটা বড় কারেকশন ব্যাংক নিফটিতে এসেছে। তাই এটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই 53,000 এর উপরে ব্যাংক নিফটি কিন্তু সাস্টেন করতে পারছে না এবং বড় সেলিং প্রেসার বারবার ধরে আসছে। এখন ব্যাংক নিফটিতে যে ডিমান্ড জোন রয়েছে, সেই ডিমান্ড জোনটা পরবর্তীকালে হোল্ড হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং সেখান থেকে একটা বাউন্স হওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যাংক নিফটি স্ট্রং ডিমান্ড এরিয়া হলো এইটা, যেটা রয়েছে উপরের দিকে 50,300 এবং নিচের দিকে 49,500। এইটা হয়েছে ব্যাংক নিফটির একটা স্ট্রং ডিমান্ড জোন। তো ব্যাংক নিফটিতে একটা স্ট্রং সাপ্লাই প্রেসার রয়েছে 53,000-এ, কিন্তু স্ট্রং ডিমান্ড জোন রয়েছে প্রায় 50,000-এর কাছাকাছি। তাই আমরা পরবর্তীকালে দেখব যে ব্যাংক নিফটি এই 50,000-এর কাছাকাছি সাপোর্ট নিয়ে রিভার্স করে কিনা এবং রিভার্স করার পর যদি ব্যাংক নিফটি 53,000-এ রিজেক্ট করে, সেক্ষেত্রে কিন্তু এই 50,000-এর লেভেলটা ব্রেক হয়ে নিচের দিকে বড় ফল হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। তাই স্ট্রং ডিমান্ড জোন 50,000-এর কাছে ব্যাংক নিফটি কিভাবে রিঅ্যাক্ট করছে সেটা লক্ষ্য রাখবো এবং স্ট্রং সেলিং প্রেসার যেখানে রয়েছে অর্থাৎ সাপ্লাই জোন 53,000, এখানে ব্যাংক নিফটি যদি আসে সেখানে প্রাইস কিভাবে রিঅ্যাক্ট করছে আমরা সেটার দিকে লক্ষ্য রাখবো। এটা কিন্তু চার্টে পরিষ্কার যে ব্যাংক নিফটিতে 53,000-এর উপরে স্ট্রং সাপ্লাই প্রেসার রয়েছে। এখন দেখা এই 50,000-এর লেভেলটার কাছাকাছি ব্যাংক নিফটি যদি আসে, সেখানে প্রাইস কিভাবে রিঅ্যাক্ট করে এবং কি ধরনের ক্যান্ডেল সেখানে তৈরি হয়। এইখানে লক্ষ্য করে দেখুন যে লাইফ টাইম হাই হিট করার পরে ব্যাংক নিফটিতে একটা সাডেন ব্রেকডাউন হয় এবং সেখান থেকে কন্টিনিউয়াস ফল তৈরি হয় এবং একটা বড় ফল আমরা ব্যাংক নিফটিতে এই সপ্তাহে দেখতে পাচ্ছি এবং এই যে 63 মুভিং অ্যাভারেজের উপরে ব্যাংক নিফটিতে ব্রেকআউট হয়েছিল, এই সপ্তাহের শেষে এখানে কিন্তু 63 মুভিং অ্যাভারেজের নিচে এই শুক্রবার দিনের যে ক্লোজটা সেটা কিন্তু এই 63 মুভিং অ্যাভারেজের নিচে হয়েছে। তাই 63 মুভিং অ্যাভারেজের উপরে প্রাইস ব্রেকআউট দিয়ে এত বড় যে র্যালি করেছিল, সেই র্যালির বেশিরভাগটাই কিন্তু এই সপ্তাহে খালি হয়ে গেছে। এখন দেখা যে প্রাইস 63 মুভিং অ্যাভারেজের উপরে উঠতে পারে কিনা এবং উঠে যদি বাউন্স দিতে পারে, সেক্ষেত্রে কিন্তু 53,000 পর্যন্ত একটা রিজেকশন এরিয়া আমরা কিন্তু খুঁজে পেয়েছি চার্টে। তো সেখান পর্যন্ত পৌঁছতে পারি কিনা, কিন্তু প্রাইস যদি এই 51,462 যেখানে প্রাইস ক্লোজ করেছে তার নিচে র্যালি করতে শুরু করে দেয়, সেক্ষেত্রে কিন্তু বড় ব্রেকডাউন হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে এবং ব্যাংক নিফটির এই 200 মুভিং অ্যাভারেজ এখন রয়েছে 49,148, সেটা টাচ করার সম্ভাবনা আরো বেড়ে যাবে। তাই ব্যাংক নিফটি রিভার্স করার জন্য সবথেকে বেটার জায়গা রয়েছে, সেটা হলো এইখানে, অর্থাৎ 51,500-র কাছাকাছি এই জোনটা থেকেই কিন্তু ব্যাংক নিফটিকে রিভার্স করে যাওয়া উচিত। এখন আমি নিফটি মিড ক্যাপ 100-এর উইকলি চার্টকে অ্যানালাইজ করব। এখানে দেখতে পাচ্ছি নিফটি মিড ক্যাপ 100-এ এই সপ্তাহে একটা বড় বেয়ারিশ গ্রিন। এখন আমি নিফটি মিড ক্যাপ 100-এর উইকলি চার্টকে অ্যানালাইজ করব। এখানে যেটা দেখতে পাচ্ছি, এই সপ্তাহে নিফটি মিড ক্যাপ 100-এর চার্টে একটা বড় বেয়ারিশ মোমেন্টাম ক্যান্ডেল তৈরি হয়েছে
এবং এই ক্যান্ডেলের মাধ্যমে বিগত 2 সপ্তাহের যে মুভমেন্ট সেটা পুরোপুরি ইনভ্যালিড হয়ে গেছে, অর্থাৎ ওয়াইপ আউট হয়ে গেছে পুরো বুলিশ গেইনটা। এবং এই যে 60,000-এর যে জোন নিফটি মিড ক্যাপে যেটা দেখতে পাচ্ছি, এই 60,000-এর জোন থেকে কিন্তু বারবার সেলিং প্রেসার আসছে নিফটি মিড ক্যাপ 100-এ। এই যে ক্যান্ডেলটা দেখছেন, এইটা বুলিশ রিজেকশন ক্যান্ডেল তৈরি হয়েছিল, অর্থাৎ এখান থেকে একটা সেলিং প্রেসার এসেছিল এবং এই নিচ থেকে বাইং প্রেসার দিয়ে প্রাইস কিন্তু উপরে গিয়ে ক্লোজ করে এবং নতুন লাইফ টাইম হাই হিট করে। তারপরে একটা ডোজি ক্যান্ডেল তৈরি হয় এবং এই সপ্তাহে পুরো গেমটাই কিন্তু খালি হয়ে যায়, অর্থাৎ এই 60,000-এর উপরে কিন্তু নিফটি মিড ক্যাপ 100-এ সেলিং প্রেসার আসছে। এখন নিফটি মিড ক্যাপ 100-এ আমরা দেখবো একটা স্ট্রং ডিমান্ড জোন কোথায় রয়েছে। তো নিফটি মিড ক্যাপ 100-এ স্ট্রং সাপ্লাই জোন রয়েছে 60,000-এ, আর নিফটি মিড ক্যাপ 100-এ স্ট্রং ডিমান্ড জোন রয়েছে 54,500 থেকে 55,700 এই জোনটাতে। অর্থাৎ এই জোনের কাছাকাছি যদি নিফটি মিড ক্যাপ 100 আসে, সেক্ষেত্রে কিন্তু মিড ক্যাপ স্টকগুলোতে বাইং প্রেসার আসার সম্ভাবনা বেশি। কিন্তু কোনোভাবে যদি নিফটি মিড ক্যাপ 100 এই জোনটা ব্রেক করে নিচের দিকে ব্রেকডাউন করে, সেক্ষেত্রে কিন্তু বড় কারেকশনের সম্ভাবনা বেড়ে যাবে। নিফটি মিড ক্যাপ 100-এ একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনাদেরকে দেখাই। আমরা যদি লক্ষ্য করে দেখি যে 2024-এর এপ্রিল মাসের পর থেকে নিফটি মিড ক্যাপ 100 মাত্র একবার এই 63 মুভিং অ্যাভারেজের নিচে ক্লোজ করেছিল, ঠিক এই জায়গাটাতে ক্লোজ করেছিল 63 মুভিং অ্যাভারেজের নিচে, এবং এই ক্যান্ডেলটা হয়েছিল ইলেকশনের রেজাল্ট যেদিনকার এসেছিল। এরপরে কিন্তু নিফটি মিড ক্যাপ 100 একবারের জন্য, একদিনের জন্য কিন্তু এই 63 মুভিং অ্যাভারেজের নিচে ক্লোজ করে, বরং তারপরে একে টাচ পর্যন্ত করে। কিন্তু এইবারে এই ক্যান্ডেলটির মাধ্যমে, শুক্রবারের ক্যান্ডেলের মাধ্যমে কিন্তু এই 63 মুভিং অ্যাভারেজকে নিফটি মিড ক্যাপ 100 টাচ করেছে, কিন্তু ক্লোজটা উপরে দিয়েছে। এখন আমরা পরবর্তী সপ্তাহে দেখব এই মুভিং অ্যাভারেজের নিচে যদি নিফটি মিড ক্যাপ 100 ক্লোজ করে, সেক্ষেত্রে কিন্তু এই যে ডিমান্ড জোনটা আমরা আলোচনা করলাম 55,000-এর কাছাকাছি, এই ডিমান্ড জোনে কিন্তু প্রাইস আসার সম্ভাবনা বেড়ে যাবে এবং 200 মুভিং অ্যাভারেজকে টাচ করার সম্ভাবনাও কিন্তু বেড়ে যাবে। এখন আমি নিফটি স্মল ক্যাপ 100-এর উইকলি চার্টকে অ্যানালাইজ করব। লক্ষ্য করে দেখুন, এখানে যেমন বিগত সপ্তাহগুলোতে দেখতে পাচ্ছিলাম যে রিজেকশন ক্যান্ডেল তৈরি হচ্ছে এবং ডোজি ক্যান্ডেল তৈরি হচ্ছে, অর্থাৎ এখানে ডোজি ক্যান্ডেলের মাধ্যমে রিজেকশন হচ্ছে উপরের দিকে নিচের দিকে, অর্থাৎ এখানে কোনো রকম বুলিশ মোমেন্টাম ক্যান্ডেল তৈরি হচ্ছিল না। পরের 2 সপ্তাহে এখানে বুলিশ রিজেকশন ক্যান্ডেল তৈরি হচ্ছিল, অর্থাৎ নিচের দিকে ফল আসছিল, কিন্তু নিচের থেকে বাইং প্রেসারের জোরে প্রাইস কিন্তু বারবার উপরে গিয়ে ক্লোজ করছিল। কিন্তু তা সত্ত্বেও এখানে কিন্তু কোনো রকম বুলিশ গ্রিন মোমেন্টাম ক্যান্ডেল স্মল ক্যাপ 100-এ তৈরি হতে পারে। তার পরের সপ্তাহে কিন্তু একটা ছোট বেয়ারিশ মোমেন্টাম ক্যান্ডেল তৈরি হয়েছে এবং এই সপ্তাহে একটা বড় বেয়ারিশ মোমেন্টাম ক্যান্ডেল তৈরি হয়েছে এবং বিগত প্রায় 5-6 সপ্তাহের যে গেন, সেই পুরো গেনটাই কিন্তু খালি হয়ে গেছে এই সপ্তাহে। অর্থাৎ নিফটি স্মল ক্যাপ 100-এ কিন্তু একটা স্ট্রং সাপ্লাই প্রেসার কিন্তু আগে ছিল এবং এখনো কিন্তু সেই জোন থেকে আবার কিন্তু সাপ্লাই প্রেসার এসেছে। আমরা যেরকম আগে আলোচনা করেছিলাম আগের ভিডিওতে, যে এই যে 19,500 থেকে 19,000 এই জোনটা থেকে কিন্তু বারবার ধরে নিফটি স্মল ক্যাপ 100-এ সাপ্লাই আসছে, অর্থাৎ এই জায়গাটাতে পৌঁছলে প্রাইস কিন্তু কোনো রকম বুলিশ গ্রিন মোমেন্টাম ক্যান্ডেল তৈরি করতে পারছে না। তাই এখান থেকে নিফটি স্মল ক্যাপ 100-এ একটা কারেকশন কিন্তু শুরু হতে পারে। আমরা এখন দেখব নিফটি স্মল ক্যাপ 100-এর চার্টে স্ট্রং ডিমান্ড জোন কোথায় রয়েছে। না, নিফটি স্মল ক্যাপ 100-এর চার্টে এখন স্ট্রং ডিমান্ড জোন বলতে এই জায়গাটা, অর্থাৎ 17,500-এর কাছাকাছি যে জোনটা দেখতে পাচ্ছেন, এইটাই হলো নিফটি স্মল ক্যাপ 100-এর এখন স্ট্রং ডিমান্ড জোন কাছাকাছির মধ্যে। এরপরে যেটা স্ট্রং ডিমান্ড জোন রয়েছে সেটা হলো এই জায়গাটা, এটা হলো সব থেকে স্ট্রং ডিমান্ড জোন, যেটা রয়েছে 15,000 থেকে 14,500, এবং এটা অনেক দূরে রয়েছে এখন। কিন্তু কাছাকাছির মধ্যে স্ট্রং ডিমান্ড জোন যেটা রয়েছে সেটা হলো এই 17,500-এর জোনটা, এবং উইকলি চার্টে 52 সিম্পল মুভিং অ্যাভারেজ রয়েছে 16,500-এ, এবং এইটাও একটা স্ট্রং ডিমান্ড এরিয়া। নিফটি স্মল ক্যাপ 100-এর চার্টে একটা বিশেষ বিষয় আপনাদেরকে দেখাই, সেটা হলো এপ্রিল 2024-এর পর থেকে নিফটি স্মল ক্যাপ 100 এই 63 সিম্পল মুভিং অ্যাভারেজের নিচে কিন্তু একদিনের জন্য ক্লোজ করেছিল, সেটা ছিল ইলেকশনের রেজাল্টের দিন, যেটা আমরা মিড ক্যাপ ইন্ডেক্সের চার্টে দেখলাম। কিন্তু মিড ক্যাপ ইন্ডেক্স কিন্তু এখনো পর্যন্ত 63 সিম্পল মুভিং অ্যাভারেজের উপরে ক্লোজ করে রয়েছে। কিন্তু এখানে লক্ষ্য করে দেখুন, নিফটি স্মল ক্যাপ কিন্তু এইবার এই প্রথম এই বছরে এপ্রিল 2024-এর পর এইবারে কিন্তু পরপর 2 দিন
এখানে এই 63 সিম্পল মুভিং অ্যাভারেজের নিচে কিন্তু ক্লোজ করেছে। এটা কিন্তু একটা বেয়ারিশ সিগন্যাল। তাই আমরা দেখব যে এই 63 সিম্পল মুভিং অ্যাভারেজের উপরে নিফটি স্মল ক্যাপ 100 এ পুলব্যাক আসে কিনা। যদি পুলব্যাক আসে সেক্ষেত্রে কিন্তু এই 19,000 থেকে 19,500 এই রেঞ্জটাতে কিন্তু স্ট্রং রিজেকশন আসার সম্ভাবনা বেশি। এবং এই রিজেকশনটা যদি খুবই স্ট্রং হয় 19,000 থেকে 19,500 এই জোনটাতে, সেক্ষেত্রে কিন্তু নিফটি স্মল ক্যাপ 100 এ একটা স্ট্রং কারেকশন আসার সম্ভাবনা বেশি, যে কারেকশনের মাধ্যমে নিফটি স্মল ক্যাপ 100 17,500 রেঞ্জটাই কিন্তু এসে পৌঁছতে পারে। 200 মুভিং অ্যাভারেজ রয়েছে নিফটি স্মল ক্যাপ 100 এর 17,100 কাছাকাছি। তাই পরবর্তীকালে নিফটি স্মল ক্যাপ 100 যদি 17,000 থেকে 17,500 এই জোনটাতে এসে পৌঁছয়, সেক্ষেত্রে কিন্তু নিফটি স্মল ক্যাপ 100 এ একটা বাইং প্রেশার আসার সম্ভাবনা বেশি এবং সেখানে স্ট্রং কিছু স্মল ক্যাপ স্টকসকে আমরা কিন্তু বাই করার জন্য চেষ্টা করতে পারি। তাহলে এই সপ্তাহের চার্ট অ্যানালাইজ করে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হলো প্রত্যেকটা ইন্ডেক্সে কিন্তু স্ট্রং সেলিং প্রেশারের জোরে এই সপ্তাহে একটা বড় কারেকশন হয়েছে। পরবর্তীকালে আমরা যেটা দেখব যে এই সমস্ত ইন্ডেক্সে নিফটি ব্যাংক এবং মিড ক্যাপ স্মল ক্যাপে এই সমস্ত ইন্ডেক্সে পুলব্যাক যদি আসে, সেই পুলব্যাকের সাইজটা কেমন এবং সেই পুলব্যাকটা কত সময় ধরে হচ্ছে। যদি দেখা যায় পুলব্যাকের সাইজ ছোট হয় কিংবা পুলব্যাকটা হলো কিন্তু সারা দিনের শেষে সেই পুলব্যাকের বেশিরভাগ গেইনটাই কিন্তু ওয়াইপ আউট হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু এই সমস্ত ইন্ডেক্সগুলোতে বড় কারেকশন আসার সম্ভাবনা কিন্তু খুলে যায়। তাই পরবর্তীকালে আমরা দেখব যে পুলব্যাকটা সাইজ এবং পুলব্যাকটা কত বড় সময় ধরে সাস্টেন করছে এই পার্টিকুলার জোনগুলোতে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের ভিডিওতে। শিখতে থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন।